বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব দাস। আপনারা জানেন যে ভোট পর্ব সাঙ্গ হলো, 7 দফায় ভোট শেষ হলো। গত 1 জুন ভোট শেষ হয়েছে এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 4 জুন ফলাফল প্রকাশিত হবে। কিন্তু তার আগে বিভিন্ন নিউজ চ্যানেলে ভোট শেষ হতেই আমরা যে বুথ ফেরত সমীক্ষা যেগুলো দেখেছি, তাতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। এবং বুথ ফেরত সমীক্ষা হয়তো সবগুলো মেলে না, কিন্তু এইটা ঘটনা যে আমরা যদি সবগুলো কম্পাইল করি, অর্থাৎ যদি এবিপি নিউজ, ইন্ডিয়া নিউজ, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, নিউজ নেশন, রিপাবলিক, ভারত ম্যাট্রিক্স, রিপাবলিক টিভি, পিমার্ক, টুডেস চাণক্য, এরকম যদি প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম যারা এই সমীক্ষা করেছেন, তাতে দেখা যাচ্ছে প্রত্যেকেই প্রায় 300-350-র উপরে ইন্ডিয়া জোটকে তাদের সমীক্ষায় প্রকাশ করেছে এবং 350-র উপরে ম্যাক্সিমাম, কেউ 371, কেউ 361, কেউ 342 থেকে 378, এরকম। অর্থাৎ 350-র উপরে দেখা যাচ্ছে যে এনডিএ জোটকে দিয়েছে, যে অর্থাৎ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী এবং তিনি হ্যাট্রিক করতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে এই বাংলার নির্বাচনেও কিন্তু আমাদের নজর রয়েছে। এইবারে প্রথম থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বাংলায় এসে প্রায় 7-8 মাস আগে থেকে তিনি ঘোষণা করে গিয়েছিলেন যে এবার এই বাংলা থেকে 30টি আসন তিনি চান, এবং সেই অনুযায়ী তারা তাদের মতন করে করেছেন। এবং বিশেষ করে এইবারে হয়তো 2021-এ নানা রকম দুর্নীতি থাকা সত্ত্বেও এইবারের যে দুর্নীতি, অর্থাৎ 2021-এর নির্বাচনের পরে যে মানে দুজন মন্ত্রী জেলে, পুরো শিক্ষা যে দপ্তর সেটা প্রায় জেলে, সেই সঙ্গে আরো নানা রকম যে কেলেঙ্কারি দুর্নীতি এই রাজ্যে উঠে এসেছে, তাতে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল কোণঠাসা। এবং তাতে দেখা যাচ্ছে যে এই বুথ ফেরত সমীক্ষাতে প্রায় 23 থেকে 27টি আসন দেয়া হয়েছে তাদের ক্ষেত্রে, 1-2 জন বাদে বাকি প্রত্যেকেই প্রায় বিজেপিকে 20-র ওপরে অর্থাৎ আসন সংখ্যা দিয়েছে। আর যদি সত্যি সত্যি দেখা যায় এই 42টি আসনের মধ্যে যদি 22 থেকে 25টি আসন এই রাজ্যে বিজেপি চায়, এবং তার সঙ্গে যদি 1-2টি আসন বাম এবং কংগ্রেস নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে আসনগুলো পাবে এবং তাদের যে সর্বভারতীয় স্তরে যে অবস্থা হবে, সেক্ষেত্রে বাংলার বিশেষ করে যা হবে সেটা তো সর্বভারতীয় স্তরে কি হবে সেটা পরের বিষয়, কিন্তু এই বাংলায় রাজ্য রাজনীতির কি কত পথ পরিবর্তন হতে পারে, আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা বলছি চ্যানেলে। রাজাদা, যেটা দেখছিলাম যে আমি ছেড়ে দিলাম সর্বভারতীয় স্তর, ছেড়ে দিলাম যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে, দেখুন এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বিরোধী জোট ইন্ডিয়া জোট সেক্ষেত্রে যেভাবে এসেছিল এবং তারপরে তাদের যে হঠাৎ করে স্তিমিত হয়ে যাওয়া, তারপরে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা দেখেছি। সেক্ষেত্রে দেশের মানুষ নরেন্দ্র মোদীকেই বেছে নিচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বাংলায় যে বুথ ফেরত সমীক্ষা এবং দেখা যাচ্ছে যে দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস সরকার, সেখানে 23 থেকে 27টি আসন, অর্থাৎ আমি ধরলাম যদি 20-র ওপরের সংখ্যা যায়, তাহলে এই রাজ্যের কি পথ পরিবর্তন হতে পারে বলে রাজ্য রাজনীতিতে আপনার মনে হয়? ধন্যবাদ বিপ্লব দা, অনেকদিন পরে আপনার চ্যানেলে এলাম। তো দেখুন, সারা বাংলা বা সারা ভারত আজকের আলোচনা করছেন নির্বাচন নিয়ে। আমরা দেখেছি অরুণাচলের নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, সিকিমের ফল ঘোষণা হয়েছে। অরুণাচলে ব্যাপকভাবে বিজেপি সেখানে ক্ষমতায় এসেছে এবং সিকিমেও দেখা যাচ্ছে যে সেখানে
সিকিম ক্রান্তি মোর্চা বিরাটভাবে ক্ষমতায় এসেছে। এখন বোঝা যাচ্ছে যে সারা ভারতে এক ধরনের চিন্তা তৈরি হয়েছে, যেটা সেখানকার মানুষ মনে করছে যে আরো শক্তিশালী সেই রাজ্য বা সে দেশ চলুক। এটা কিন্তু পরিষ্কার, এটা নিয়ে কোনো বিকল্প ভাবনার জায়গা নেই। এখন পশ্চিমবঙ্গের কথা যদি ফেরত আসি, তাহলে এটা দেখতে হবে যে এখানে যে সরকার রয়েছে তারা প্রায় 11 সাল থেকে 2024, মানে 13 বছর তারা কন্টিনিউয়াসলি ক্ষমতায় রয়েছে। এবং একদম। সাধারণত একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়ে যায় অলরেডি। সেটা হয়তো তৈরি অনেকদিনই রয়েছে, কিন্তু কোনোভাবে সেটা জানান দিচ্ছে না। হয়তো কোনোটা হয়তো নানান ভাবে নানান প্রক্রিয়ার মধ্যেই সেটা রয়ে গেছে। মানুষ হয়তো মনে করছে যে কিছু ভাষা পাচ্ছে, সেগুলো হয়তো বন্ধ হতে পারে। আবার যারা সংখ্যালঘু তাদেরও একটা ভাবনা চিন্তা তৈরি হয়েছে যে হয়তো অন্যরা কেউ আসলে আমাদের হয়তো সে ধরনের সুরক্ষা থাকবে না। এটা হয়তো ভাবনা চিন্তা হলেও হতে পারে। এই যে যারা সরকারে এসেছে তারা মোটামুটি ভাবে মনে করছে যে ভাতা দিয়ে যারা বঞ্চিত শ্রেণী তাদেরকে কাছে পাওয়া, মহিলাদেরকে তারা বিশেষ টার্গেট করে রেখেছে। এবং ভোটারদের একটা বড় অংশ মহিলা, এবং লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রকল্পের মাধ্যম দিয়ে তারা মনে করছে যে মেয়েরা যদি ভাতা পায় তাহলে হয়তো তাদের ভোটটা মানে সরকারের দিকে যাবে, এবং তাদের ভাবনাটা হয়তো পরিবারের অন্যদের উপর প্রতিফলিত হতে পারে। এই একটা চিন্তা তাদের মধ্যে রয়েছে। এবং সংখ্যালঘুরা হয়তো তারাও কোনোদিন এই সরকার ছেড়ে যাবে না। কিন্তু এখনো পর্যন্ত যে ধরনের আমরা বুঝতে পারছি, সংখ্যালঘুদের কিছু কিছু অংশ, বিশেষ করে শিক্ষিত অংশ, তারা বোধহয় মনে করছে যে না, এইভাবে কোনো রাজনৈতিক দলের কাছে আমাদের আমাদের অভিমান, জাতীয় অভিমান বা আমাদের কোনো কিছু বিকিয়ে দেবার ব্যাপার নয়। তারা বোধহয় মনে করছে যে সংখ্যালঘু মানেই যে কোনো দলের দাসত্ব করবো, সেটা বোধহয় সঠিক নয়। এই ভাবনা চিন্তা নানান জায়গায় দেখা যাচ্ছে, এবং এরা সহজে তো বিজেপি কে গ্রহণ করছে না, কিন্তু এরা কিন্তু বামেদের দিকে যাওয়ার কথা ভাবছে। আর আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যালঘুরা থাকে মুর্শিদাবাদে। সেখানে আমার ধারণা মানে বাম এবং কংগ্রেস তাদের দিকে সংখ্যালঘু, তাদের যে জোট যেটা আছে সংখ্যালঘুরা তাদের দিকেই যাবার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গ থেকে যদি লোকসভা বামেরা কোনো আসন পায়, আমি নিজেও একটু এই সমস্ত সেপোলজির কাজও করে থাকি, সময় পেলে ভাবনা চিন্তা করি। তাতে আমার মনে হয়েছে মুর্শিদাবাদে হয়তো মোহাম্মদ সেলিমের জিতে আসার সম্ভাবনাটা খুবই উজ্জ্বল। তো শুধু মুর্শিদাবাদ না, অন্য জায়গারও মানুষ তারা মনে করছে যে এটা বলা যায় যে এইবারের নির্বাচনে সংখ্যালঘু ভোটটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে ভোট, দেখুন, ভোট কারোর কেনা নয়, এটা তো পরিষ্কার। ভোট কিন্তু কারোর কেনা নয়। আজ ভোট যে দলকে দিচ্ছে, কাল মানুষ সেই দলকে নাও দিতে পারে, তাই ভোট কোনো দল কিনে রাখতে পারে না। সেই জায়গা থেকে সংখ্যালঘু ভোটের একটা পার্সেন্টেজ অফ ভোট যদি তৃণমূলের কাছ থেকে সরে যায়, বিশেষ করে খুব মানে আমি বলছি যে যদি 33% শর্ট মিলিয়ে ভোট হয়, সেখান থেকে যদি 5-7%, মানে 5-7 অনেক, 5% মানে অনেক বেশি, তাহলে কিন্তু আমরা দেখেছি যে অনেক আসনেই এদিক ওদিক হয়ে যাবে। এবং প্রশ্ন তাহলে কি, এই যে সংখ্যালঘু ভোটটা এইবারে কংগ্রেস আর সিপিএম এর যে জোট হয়েছে সেদিকে সরে যাওয়ার সম্ভাবনা কি প্রবল? এবং সেটাই কি এই সমীক্ষায় উঠে আসছে? হ্যাঁ, দেখুন, মানে সমীক্ষায় কি হয়েছে তারা তো টেকনিক্যাল ডিটেলসটা প্রকাশ করেনি। কিন্তু আমার যেটা ধারণা যে তারা সহজে মানে তৃণমূলের বিকল্প যে বিজেপি তার দিকে যাবে না, তারা বাম কংগ্রেসের দিকেই যাচ্ছে, এটা যাবে, এটা পরিষ্কার। আর এবং যেখানেই ধরুন, যেখানেই বামেদের সংখ্যালঘু প্রার্থী আছে, সংখ্যালঘুর কাছে তারা অত্যন্ত আপনার। এবং ডায়মন্ড হারবার আমি বলবো যে যে ছেলেটি দাঁড়িয়েছে বামেদের, প্রতীকুর রহমান, সে খুবই মানে সাহসী নওজওয়ান ছেলে। এবং সেখানে একটা বড় সংখ্যার বাস করেন, সংখ্যালঘুরা বাস করেন, তাদের কাছে একদম খুব কাছের মানুষই হয়েছেন প্রতীকুর। একসময় আমরা নওশাদ সিদ্দিকী ভেবেছিলাম যে হয়তো সে সংখ্যালঘুর একটা প্রাণ পুরুষ হয়ে উঠবে, কিন্তু দেখা গেল তার যে অ্যাম্বিশনটা
সংখ্যালঘু স্বার্থ রক্ষা করার খুব একটা জোরদার মুভমেন্টে উনি যেতে পারছেন না, ভাঙড় ছেড়ে এগিয়ে আসতে এই পারছেন না। জায়গাটাই প্রশ্ন একটা আছে রাজাদা, যে আজকেই মানে আমরা যেদিন এই প্রতিবেদনটা করছি, অর্থাৎ রবিবার, সকালবেলা বাজারে গেছিলাম, তো সেখানে আহ বেশ কয়েকজন সংখ্যালঘু মানুষ যারা বাজারে বিভিন্ন রকম আনাজ সবজি বিক্রি করেন বা বিভিন্ন রকম মাংস বিক্রি করেন, তাদের অনেকেই সংখ্যালঘু। তো তারা বলছিলেন যে আহ কেন নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন না, এবং এই নওশাদ সিদ্দিকী না দাঁড়ানোয় তৃণমূলের যে ভোটটা সেটা পেয়েছে। যদি নওশাদ সিদ্দিকী দাঁড়াতেন তাহলে এই ভোটটা পুরোটা আইএসএফ এর ভোট হতো। সেটা কি তাহলে কি, যদিও এটা নিয়ে আলাদা এপিসোড আমরা আগে করেছি, যে যেটা বলছিলাম যে সত্যি সত্যি নওশাদ সিদ্দিকী কি এই অপরিণত যে রাজনীতি, যে একটা পরিণত আর অপরিণতর ব্যাপার থেকে তারা কি সেটা বুঝতে পারলো না, হঠাৎ করে উত্থান আর তারপরে ধপ করে পতন, এটাই কি মনে হচ্ছে? হ্যাঁ, ওই জন্যই দেখুন রাজনীতিতে না অনেক চিন্তা ভাবনা উইজডমের কাজে থাকে, পলিটিক্যাল উইজডমটা খুব ইম্পর্টেন্ট। আমি কোন বাড়ি থেকে এসেছি, আমি সবসময় যদি আমার হ্যাঁ আমার জন্ম কোথায়, আমার যে আপব্রিঙ্গিং, আমার ব্রিডিং এটাই নিয়ে আমি সচেতন থাকি, তাহলে কিন্তু আমি রাজনীতি করতে পারবো। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে নওশাদ সে তার পলিটিক্যাল উইজডম ঠিক মতন কাজে দেয়নি। এই নির্বাচনে যদি সঠিকভাবে যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতো বা, তাহলে হয়তো পুরোটা পাল্টাইছে। যাই হোক, এখন সংখ্যালঘুরা নওশাদ দাঁড়ানি বলে তো তাদের যে ভাবনা চিন্তা, তো সেটা নওশাদের প্রতি যদি তাদের ভালোবাসা থাকে, তার মানে তারা সংখ্যালঘুর প্রতি, তার সংখ্যালঘুদের নিজস্ব স্বকীয়তা যেটা আছে সেই দিকেই তারা সচেতন, এবং সেই তার কথা ভেবে হয়তো তারা বাম তৃণমূলেই, বাম কংগ্রেসের দিকেই ঝুঁকবে। এবং আপনি যেটা বলছেন, সংখ্যালঘুর ভোটের যদি 2-3% যদি বাম তৃণমূলে চলে যায় এবং বিজেপি যদি আগের ভোট ব্যাংক বজায় রাখে, তাহলে কিন্তু বিপজ্জনক ব্যাপার করতে পারে। হ্যাঁ, বুঝেছেন, এটা একটা করতে পারে, এটা হচ্ছে একটা দিক। আবার দেখুন, সংখ্যালঘুর বাইরে যেটা বলতে চাইছিলাম, যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার যেটা দেওয়া হয়েছিল, এরা সত্যি সন্তুষ্ট ছিল। আমাকে অনেক মেয়েরা বলেছে যে আমরা হ্যাপি যে আমাদের মর্যাদা কেউ দিয়েছে। কিন্তু পরবর্তীকাল, না এটা কিন্তু সত্যি ঘটনা, এটা যদি কেউ অস্বীকার করেন আমি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কবে পরে মেয়েরা ধীরে ধীরে বুঝতে পারছে যে 500 টাকায় সংসার চলে না, ছেলে চাকরি হচ্ছে না, তারপর সেটা 1000 টাকা করলেও আজকাল কোনো পরিবারই, গ্রামে গঞ্জেরই হোক যেখানেই হোক, হ্যাঁ তার যতই জমি না থাকুক, 500 টাকায় 5000 টাকায় হয় না। সেটা নিয়ে তার একটা যন্ত্রণা, সে বুঝতে পারছে এটা কোনোদিন আর খুব একটা বাড়বে না, ওইভাবেই চালাতে হবে, ছেলে চাকরিও হবে না। এটা কিন্তু মায়েরা ধীরে ধীরে বুঝতে পারছে যে ছেলের টাকাটাও আমাকে দিতে হবে, তাহলে না, তাহলে আমি থাকবে এটা কি, এই এই জিনিসটা, আর্থিক ব্যাপারটা তারা বুঝেছে। আবার এরপরে বিপ্লব দা, আমার যেটা মনে হলো, সন্দেশখালীর যে পিঠের ঘটনা ঘটলো, আমি পিঠের শব্দটা ইচ্ছে করেই ব্যঙ্গাত্মক সূচক ব্যবহার করছি, যে মেয়েদের যেভাবে অসম্মান করা হলো, বুঝেছেন, বাংলা কখনো মেয়েদের অসম্মান, বুঝেছেন, সহ্য করতে পারে না, বুঝেছেন। হ্যাঁ, মানে সলিল চৌধুরীর সেই বিখ্যাত গান, মানে 50 লাখ প্রাণ দিশি, মা বোনেদের মান দিশি, আর দিব না, এইটা বাঙালির রক্তের মধ্যে। বাঙালি কেন, বলতো অন্য জায়গায় সর্বত্র এটা আছে, কিন্তু এই মা বন্ধুর যে সম্মান নষ্ট তারা করেছে, এবং সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে নানানভাবে। প্রথমে বললো শাহজাহান কিছু করেননি, তারপরে শাহজাহানকে অহেতুক সাকিয়ে দিচ্ছে, তারপরে শাহজাহানকে আমরাই অ্যারেস্ট করেছি বলা, আবার তারপরে নানান ধরনের ভিডিও বাজারে নিয়ে এসে বলা যে ওখানকার মহিলারাই দুশ্চরিত্র ইত্যাদি। যাই হোক, সেটা কিন্তু কিছুটা মানুষ বুঝলেও বুঝতে পেরেছে। এইটা কিন্তু খালি সন্দেশখালী না, এটা সন্দেশখালীতে কি হবে, সন্দেশখালী বসিরহাটের পুরো সামান্য অংশ, যার জন্য বিরাট সেখানে এই এলাকায় প্রভাব পড়বে কি পড়বে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু এর সারা বাংলায় একটা বিরাট প্রভাব। মেয়েরা বুঝতে পারছে এই 500 টাকা বা 1000 টাকা আমাদের বোধহয় ভোট কেনার একটা মাধ্যম মাত্র, আমাদের সম্ভ্রম দেবার কোনো চেষ্টা তারা কেউ করেনি। এবং নানান জায়গায় পিঠে খাবার গল্পটা কিন্তু, এই মডেলটা কিন্তু নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ক্ষমতালোভী মানুষ, এবং বহু ক্ষেত্রে তারা হয়তো সংখ্যালঘু সম্প্রদায়, তাদের অন্য ধরনের মানুষের উপর একটা তাদের রয়েছে, আকর্ষণ রয়েছে বা কিছু অভিযোগ রয়েছে, এরকম নানান কিছু ব্যাপার থাকতে পারে। তার ফলে একটা রিলিজিয়াস পোলারাইজেশন, যেটা কিছুটা আমরা দেখলাম সন্দেশখালীতে, সেটারও অনেক জায়গায় প্রভাব রয়েছে বলে আমার ধারণা। যাই হোক, এটা কতটা কি আমি এই মুহূর্তে
যেহেতু খুব সেন্সিটিভ হ্যাঁ, বিশেষ একদম আলোচনায় একদম যেতে 4 চাইছে না, তারিখ বোঝা যাবে, কিন্তু আমি বলছি 4 তারিখে বোঝা যাবে। হ্যাঁ, হ্যাঁ বলুন। বলছি, এই যে যদি ধরুন মানে 20-র ওপরে অর্থাৎ 22 থেকে 25টি আসন যদি সত্যি সত্যি বিজেপি পেয়ে যায়, এবং দু একটি আসন যদি আরো এর সঙ্গে বাম কংগ্রেস পেয়ে যায়, তাহলে প্রায় 25 থেকে 27টি আসন বিরোধীরা পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে আসন সংখ্যা হচ্ছে, এক তো সর্বভারতীয় স্তরে তাদের দর কমে যাবে, সেটা যেমন একদিকে। অন্যদিকে হচ্ছে এই রাজ্যে এই যে মানে তৃণমূল স্তরে, মানে নিচুর তলা তৃণমূলের যে কর্মী সমর্থক যারা এতদিন দলটা করছিল, তাদের মধ্যেও কোথাও একটাই যে যেটা বিজেপি বা বিরোধী সকলেই বলছে যে দলটা কিন্তু রাখা মুশকিল হয়ে যাবে, দল ভেঙে যাবে। আপনি কি মনে করছেন এই বিষয়টা? সরকার হ্যাঁ দেখুন, হ্যাঁ দেখুন, মানে সত্যি কথা বলতে কি, যে যেভাবে দলের মধ্যে দুর্নীতি দেখা দিচ্ছে, ব্যাপক দুর্নীতি, সর্বস্তরের দুর্নীতি। এবং আমি এটা যদি মনে করি, আমি নিরপেক্ষ সমালোচক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক বা সমালোচক হিসেবে মনে করি, একটা রাজনৈতিক দলে সবাই দুর্নীতির মধ্যে থাকে না। মানে এইটা দলের কিছু অংশ, মানে উপরের মধ্যের অংশ, তারাই এই দুর্নীতির যে ফসল তারা পায়। এবং যারা এই বাইরের আছে, সাধারণ নিচুস্তলার কর্মী, তারা অনেকেই কিন্তু দলটাই করেছেন, আবেগ দিয়েছেন, মার খেয়েছেন, কিন্তু তারা কিন্তু ভুক্তভোগী, তারা কিন্তু কোনো ধরনের ফলভোগ করছে না। দলের মধ্যে ক্ষোভ রয়ে গেছে, এত লোক, এমন কোটি কোটি টাকা আমাদের সময় আমরা দেখেছি, কিছু কিছু টাকা রয়েছে। নারদায় দেখলাম যে সামান্য একটা প্রাইভেট কোম্পানি এসে বলার চেষ্টা করেছিল টাকা নিয়েছে, হ্যাঁ, সেটা মানুষের মন ভরেনি, বোধহয় ঠিক আছে। হুম কিন্তু এখন যে কোটি কোটি টাকা নেতারা নিচ্ছে, যে খবরগুলো আসছে, দুর্নীতি যে ঘটেছে, যেটা 16 নির্বাচনে ধরা অর্থাৎ পড়লো না। মানে এই বাংলায় এটা তো কখনো হয়নি হ্যাঁ, যে মন্ত্রী জেলে যাবে দুর্নীতি নিয়ে, হ্যাঁ। খাদ্যমন্ত্রী জেলে, হ্যাঁ, এবং প্রাক্তন বারবার শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, তারপর তো হ্যাঁ, আরো যারা আছে চুনোপুটিতে আরো আছে। আছে, তারা এখনো তো হ্যাঁ, সেই, তারা সবাই সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার নিয়ে আটকে রেখে দিয়েছে। এবার মোদিজি বলছেন যে 4 তারিখের পরে আমার খেলা শুরু হবে। যাই হোক, আপনি যে প্রশ্ন করলেন সেখানেই যেতে চাইছি। তার মানে দলের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়ে গেছে, যারা দুর্নীতি নিয়ে বাঁচতে চায় এবং যারা দুর্নীতির বাইরে নিয়ে দলটাকে গড়তে চায়। এবং তার শেষের অংশ, যারা দুর্নীতির বাইরে দলটা করছে, তাদের অংশটা বড়। এবং তারাই কিন্তু দলের মধ্যে একটা বিরাট চাপ সৃষ্টি করবে। দলের কিছু কিছু নেতা এমন, দলের সর্বোচ্চ যায়, তাদের যে বিশাল, মানে যে ভাবে তারা যে, মানে রাজকীয় ভাবে তারা থাকছে, তাদের লাইফস্টাইল, সেটা কিন্তু নজরে কারোর যে এড়িয়ে গেছে তাটা নয়। তারা প্রকাশ্যে হয়তো সেটা বলছেন, সবাই মানে পরিচিত, ফ্যামিলিয়ার, যে কি ঘটছে না ঘটছে। এবং এই একটা কিন্তু জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে নেতাদের বিরুদ্ধে, কর্মীদের, মানে সব নেতা না, একটা দুর্নীতিভোগী নেতাদের বিরুদ্ধে সাধারণ কর্মীদের যে একটা ক্রোশ, রাগ, সেটা কিন্তু তৈরি হয়েছে। এখন যদি দেখা যায় যে একটা কম সংখ্যক আসন তৃণমূল পাচ্ছে, সর্বভারতীয় তলে তো তার তো যেটা ঠিক আছে, গুরুত্ব কমবে। কিন্তু পশ্চিমবঙ্গেরও মানে যারা কর্মী আছেন, তাদের মরালেটা এমন জায়গায় যাবে, তারাই হয়তো প্রথমে বিক্ষোভ দেখাবে দলের নেতাদের বিরুদ্ধে। আমার দুশ্চিন্তা, যদি তৃণমূলের ফল খুব খারাপ হয়, দলের বিক্ষোভটা এত বেশি বাড়বে যে সেটা টেক্কা দেওয়া মুশকিল হতে পারে। এবং দলের সাংসদদের কারা কি হবেন বলতে পারছি না, কিন্তু বিধায়কদের একটা বড় অংশ, তারা বুঝতে পারবেন যে আগামী দিনের একটা পরিবর্তনের হাওয়া বইছে। তারা কিন্তু অনেকেই ভাববেন যে দল পাল্টানো যাক, বা কিছু একটা হবার সম্ভাবনা থেকে যাবে। সেটা কিন্তু মানে এইটা কিন্তু একেবারে এর মধ্যে রয়েছে, যে এটাকে উড়িয়ে দেওয়ার ব্যাপার নেই। যে কেননা যারা কিছু পাচ্ছেন তারা এতটাই পাচ্ছেন, আর যারা কিছু পাচ্ছেন না তারা একেবারেই পাচ্ছেন না। এর মধ্যে সংঘাত লাগতে বাধ্য, হ্যাভ এবং হ্যাভ নট, এতে তৃণমূলের মধ্যে এতটাই ব্যাপক, দলের মধ্যে ভাঙন অনিবার্য বলে আমার মনে হয়। সেই ভাঙনটা দলকে নতুন এক কোনো মানে চিন্তাধারা দেবে কিনা জানি না। দলের এখন যে একটা আছে, যে পুরনোপন্থী নতুনপন্থী এরকম একটা ভাব আছে, সেটা আমার ধারণা ফলস। সেই ধারণার ভিত্তি করে রিফর্ম দলে কোনো পরিবর্তন আসবে না। বামপন্থীরা বলতো নতুন বাম, হ্যাঁ, উচ্চতর বামপন্থ, বুদ্ধদেব বাবুকে জ্যোতিবাবু জায়গায় সরিয়ে একটা নতুন বামফ্রন্ট দ্বারা বলার চেষ্টা করলো, সেটাই আরো বিকল্প। কিন্তু এদের সে বলার জায়গায় নেই। যে তার ফলে যে দলের ভেতরে যে সমস্ত নেতারা ছিলেন, যাদের মধ্যে একেবারে স্বচ্ছ মানুষের ধারণা ছিল, তারা কিন্তু আলাদা করে কিছু তাদের রাখতে পারেন, ইমেজ রাখতে পারেননি।
তার ফলে এর ফলে যেটা ঘটবে যে দলের মধ্যে একটা ভাঙনে নতুন একটা দল সৃষ্টি সেটা সম্ভব নয়। এই ভাঙন হলে যেটা হতে পারে একটা এক্সোডাস হওয়ার সম্ভাবনা আছে অন্য দলে বা অন্য কিছু। এবং যেটা হতে পারে যারা অনেকেই জানে যে কোন নেতার কত কত প্রপার্টি, তারাই হয়তো একটা বড় বিক্ষোভের মধ্যে ঢুকে পড়তে পারেন। কি ধরনের বিক্ষোভ হবে সেটা এই মুহূর্তে রেজাল্ট না বেরোলে বলা যাচ্ছে না, সম্ভাবনা কিন্তু জড়িয়ে আছে। কিন্তু বিপ্লব আর একটা কথা আমার বলা অত্যন্ত প্রয়োজন, যে কাউন্টিং রিগিং যেটা আমরা অতীতে ঘটেছে বহুবার, আমরা দেখেছিলাম, মনে করুন যে এটা আমার নিজের জানা, যে যখন ব্যালট ছিল অন্য দলের ব্যালটের ওপর শাসক দলের ব্যালট মানে গুজিয়ে রেখে দিয়ে আমরা বাড়িয়ে দেওয়া হতো। সম্প্রতি পঞ্চায়েতেও দেখেছি যে ব্যালট প্রচুর। দুটো ব্যালট পাঁচটা ব্যালট খেয়েও নিয়েছে, মানে দেখা হ্যাঁ, গেছে খেয়েও নিয়েছে, যেটা পুড়িয়ে দিয়েছে, জিতছে পাঁচ ব্যালট পাঁচ বাথরুমে ভোটে যাওয়ার নাম জিতছে, করে। সে পাঁচটা ব্যালট হ্যাঁ, হ্যাঁ খেয়ে নিয়েছে, মানে এরকম ঘটনা তো ঘটেছে। হ্যাঁ, প্রচুর আমরা ঘটে, দেখে বাথরুমে যাওয়ার নাম হ্যাঁ করে প্রচুর ব্যালট নিয়ে চলে যায়, ব্যান্ডেল গুলো নিয়ে চলে গিয়ে ফেলে যায়, এসব অনেক কিছু তো আমরা ঘটেছে দেখেছি। এখন আর সেই ব্যালট না হলো, এখন ডিজিটাল সিস্টেমে থাকলেও সেটা এটা তো হাতে লেখা হয়, সেটা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন পার্টির নাম্বারটা অন্য জায়গায় চলে যাচ্ছে। সেখানে যারা একটা বড় অংশ সরকারি শাসন যন্ত্রের একটা বড় অংশ শাসক দলের সঙ্গে থাকছে, যতই আমরা তৃণমূল, আমরা যতই আমরা নির্বাচন কমিশন বলি না কেন, বাংলার শাসনকেই মানে শাসনটাই নির্বাচন কমিশনের প্রধান অঙ্গ। এবং তারা তাদের স্বার্থেই হয়তো তারা শাসক দলের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে, একটা রিগিং হওয়ার সম্ভাবনা আছে। পোলিং এজেন্ট পোলিং রিগিং কতটা হয়েছে এখনো পর্যন্ত সেভাবে কোনো ধরনের তথ্য আমাদের সামনে আসেনি, সেটা আমরা বলে উঠতে পারছি না। আমাদের সময় বৈজ্ঞানিক রিগিং বলে শব্দ ছিল, এখন সেটা কিভাবে ঘটেছে যারা ভেতরকার লোক তারা যদি বেরিয়ে এসে না জানে আমরা জানতে কখনো পারবো না। তো কিন্তু পোলিং রিগিংটা ঘটেছে, এখন এইগুলো যদি থাকে তাহলে তো যে সমীক্ষা যে ফল সেটা পাল্টে যেতে পারে, কি হবে এক্ষুনি বলা মুশকিল। তবে এইটুকুনো বলা যায়, এতগুলো মানে ইয়ে মানে সমীক্ষায় দেখা যাচ্ছে যে শাসক দল হেরে যাচ্ছে। এখন যারা গুন্ডা বা যারা শাসক দলের হয়ে কাজ করবে বলে সরকারি কর্মী ভাবছিল, তাদেরও মনোবল চির ধরবে। তারাও এখন জানে যদি আমি এসব করতে যাই আমাদেরও মানে হ্যাঁ যে ধরনের আমাদেরকে বিপদ ফেস করতে অর্থাৎ হতে পারে। আগে আপনি ওই যে বলে না যে আপনার চাচা আপনার প্রাণ বাঁচা, অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক। সেই 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 বিষয়টা কিন্তু চলে আসবে। এবং হ্যাঁ, এখন সেটাই দেখার যে সত্যি সত্যি যে যেভাবে বুথ ফেরত সমীক্ষা আহ ইঙ্গিত দেয়া হলো যে এই বাংলার ক্ষেত্রে সত্যি সত্যি যদি 25টি আসন, অর্থাৎ টার্গেট যে অমিত শাহের যে টার্গেট 30 না হলেও যদি সত্যি সত্যি 25 থেকে 27টি আসন, 22 থেকে 25টি আসন যদি বিরোধীরা নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যের পট পরিবর্তন কি হবে সেদিকেই আমাদের সকলের নজর থাকবে। তার আগে আগামী 4 তারিখ কি হয় সেদিকেই আমরা দেখব। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।